যাহ, মমতা বন্দ্যোপাধ্যায় প্রশাসনের মুখোশটা এইভাবে খুলে গেল এবং খুলে দিল তার স্বাদের দুধেল ঘাইরাই, তার দলের নেতারাই। কি ঘটনা! দেখুন, নির্বাচন এলেই মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার সাঙ্গপাঙ্গরা বেরিয়ে পড়েন এবং রাজ্য জুড়ে প্রচার করতে থাকেন যে আমাদের বেশি বেশি করে জেতান। যদি আমাদের বেশি বেশি করে জেতান, আমাদের শক্তি বেশি হয়, তাহলে ওই কেন্দ্রে যারাই বসে থাকুক না কেন তাদের ঘাড় ধরে এই বাংলার জন্য অনেক বেশি বেশি করে আমরা নিয়ে আসবো। আর এরপর মানুষও তাদের বেশি বেশি করে জেতায়, আর যেটুকুনি না জেতে বিরোধীরা যেখানে জেতে তাদেরকে জোর করে দল টল বদল করিয়ে যেটা করেন, কেন্দ্রীয় ফান্ড যেটা আসে তার গুণধার ভয়েরা সেটা ঝেড়ে ফাঁক করে দেয়। আর তার ফলে কেন্দ্রীয় ফান্ডগুলো আটকে যায়। এখন নির্বাচন আসছে, মানুষকে প্রতিশ্রুতি দিয়েছিলেন অনেক কাজ করব, অনেক কিছু করব, কেন্দ্র থেকে বেশি বেশি করে আনবো, কিন্তু ঢুডুকানা বাং কিছু হয়নি। সুতরাং দুটো প্রবলেম হচ্ছে। এক, মানুষকে দেখানো যাচ্ছে না যে আমি উন্নয়ন করতে পেরেছি, তাহলে আর তোমাকে জেতাবো কেন? আর দুই, যে গুণধর ভাইরা এই উন্নয়নের জন্য বসে থাকে, মানে নিজেদের পকেটের উন্নয়নের জন্য বসে থাকে, কেন্দ্রীয় ফান্ড আটকে যাওয়ার জন্য তারা কিছু পাচ্ছে না। ফলে তারা আগামী নির্বাচনটা আর গা লাগিয়ে করবেন কিনা, উন্নয়নের মধু যদি না পায় তো আর করবে না। তারা যদি গা লাগিয়ে নির্বাচনটাকে ম্যানেজ করতে না পারে, তাহলে ভোটে যেটাও আর হবে না। ফলে তিনি একের পর এক প্রকল্পে বড় বড় ঘোষণা করেন। যেমনই এবারে রাজ্য বাজেটে ঘোষণা করেছিলেন যে পথশ্রী প্রকল্পে রাজ্য সরকারের বরাদ্দ 1500 কোটি টাকা। অর্থাৎ কেন্দ্র দিচ্ছে না, ঠিক আছে, যে প্রধানমন্ত্রী গ্রামীণ সড়ক যোজনা আছে সেখানে হিসেব দিইনি, প্রচুর চুরি হয়েছে, দুর্নীতি হয়েছে, সেই জন্য কেন্দ্রীয় ফান্ড আটকে গেছে। কিন্তু মানুষকে তো গিয়ে বলা যাবে না যে আমি চুরি করেছি সেই জন্য এসব হয়নি, দুর্নীতি হয়েছে, আমি হিসেব দিইনি। সুতরাং একটা 1500 কোটি টাকার ফান্ড অ্যালোকেট করা হচ্ছে। বেশ, তাহলে কেন্দ্রের সঙ্গে যাই টাসেল থাকুক না কেন, মমতা বন্দ্যোপাধ্যায় সুন্দর করে কাজটা করে দিচ্ছেন। সত্যি কি তাই? তার এই পথশ্রী প্রকল্প যে কতখানি বিশ্রী অবস্থায় আছে, সেটা তার দলেরই এক সংখ্যালঘু নেতা তিনি ফাঁস করে দিলেন। কি ফাঁস করলেন শুনুন আগে তার বক্তব্য, তারপর আসছি তার বিস্তারিত ব্যাখ্যায়। আমার নাম এমডি মোবারক হোসেন, বাড়ি আমার আশিটোলায়, এই সংসদের মেম্বার আমি। হ্যাঁ, রানিং মেম্বার এখন। আমি তৃণমূলের। এটা প্রায় 5-7 মাস হয়ে গেল শুরু হয়েছিল, কিন্তু আমাদের এখানে রাস্তাটা, এই যে তোমার এটা হচ্ছে তোমার তো পথশ্রী রাস্তা, এই রাস্তাটাতে সেরকমভাবে কাজ হয়নি। যেরকমভাবে বালির পরিমাণটা অনেক বেশি, আর গিট্টির পরিমাণটা অনেক কম। মানে যা ইচ্ছা তাই করে চলে যাচ্ছে, এখানে কিন্তু কাউকে মানে ভ্রুক্ষেপ করছে না। আমরা বলছি তো আমরাকে বলছি না, আমরা ইচ্ছা করে কাজ করে যাব, আপনাদের দেখার আছে দেখেন, এই বলে জিনিসটা বন্ধ আছে। এখানে কাউকে কথা কোনো কিছু বলেনি। কত দূর হচ্ছে কাজটা এখান থেকে? কত দূর কাজটা? এখান থেকে মোটামুটি 6 কিলোমিটার। বাহাল পর্যন্ত? বাহারা পর্যন্ত, এখান থেকে আমার আশুরা থেকে বাহারা পর্যন্ত 6 কিলোমিটার। স্টোরটা প্রায় 3 লাখের মতো। কি কি ওষুধ? 3 কোটির মতো। কত টাকা কাজ? প্রায় 3 কোটির মতো টাকা। আচ্ছা, হ্যাঁ, 3 কোটি টাকার মতো এখানে স্কিম ধরেছে। আমরা জানি, বোর্ডও আছে আমাদের বাড়ির পাশে। হ্যাঁ, আমি এখানকার সংসদের মেম্বার। এখানে ভালো কাজ হচ্ছে না, বালির ভাগ বেশি দিয়ে গিট্টিগুলোকে শুধু সামান্য দিয়ে কাজ চালিয়ে যাচ্ছে। হ্যাঁ, এই অবস্থা আছে, এখন পর্যন্ত কাজ শুরু হয়নি। শুনলেন তাহলে কি অবস্থা হচ্ছে পথশ্রী প্রকল্পের? তার দলের পঞ্চায়েত সদস্য, তিনি আবার সংখ্যালঘু মানুষ, তিনি বলছেন যে কোনো কাজ হচ্ছে না, বালি দিয়ে যাচ্ছে, বেসিক্যালি সিমেন্ট টিমেন্ট কোনো রকমই কিছু দেওয়া হচ্ছে না। তার ফলে হাত দিয়ে এরকম করে খুঁড়লি জুজুর জুজুর করে রাস্তা থেকে বেরিয়ে আসছে। এবার এতে কি হবে? এতে লোককে দেখানো হবে, দেখো আমি কাজ করার চেষ্টা করেছি। 2 নম্বরে, একটা বর্ষা হলেই রাস্তার হালত খারাপ হয়ে যাবে, ধুয়ে মুছে সাফ হয়ে যাবে, আবার পথশ্রী প্রকল্পের জন্য ফান্ড অ্যালোকেট হবে, আবার এই ধরনের কাজ হবে, আর এইভাবে সবাই লুটে পুটে খাবে। টাকাটা কোথা থেকে আসছে? এটা কি কারোর পৈতৃক সম্পত্তি? না, এটা আমার আপনার ট্যাক্সের টাকা। যে ট্যাক্সের টাকাটাকে হ্যান্ডেল করার জন্য এই রাজ্য সরকার বসে আছে, আর তারা ঠিক এইভাবেই টাকাটাকে চুরি দুর্নীতি হয়ে নয়ছয় করে দিতে চলেছে। একটা প্রকল্পের কাজ হচ্ছে, সেই প্রকল্পে তো পার্মানেন্টলি এমনই হবে যে সেখানে আগামী 10 বছর অন্তত আর হাতই দিতে হবে না। সেখানে এই যে 1500 কোটি টাকা অ্যালট করা হয়েছে, সেই টাকাটা ঠিক কি পরিমাণ লুট হবে সেটা এই ভদ্রলোকের কথাতেই তো স্পষ্ট হয়ে যাচ্ছে। তাহলে বুঝতে পারছেন বাংলার উন্নয়নটা মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার দলের হাত ধরে ঠিক কি হচ্ছে। তার নিজের দলের লোক, যেমন সংখ্যালঘু নেতা, পঞ্চায়েতের সদস্য, তিনি বলছেন, এবং তিনি যখন এর প্রতিবাদ করছেন যে এটা ভাই কি হচ্ছে, কিভাবে কাজটা তোমরা করছো, বলছে যেখানে যা বলার আছে বলো, আমরা এইভাবেই করব। তার মানে যারা কন্ট্রাক্টর তারাও খুব ভালো করে জানে
যে কি ব্যাপারটা চলছে। এখন এই যে কন্ট্রাক্টররা এই ধরনের কাজ করছে, তারা যদি ভুল কাজ করে থাকে, অবভিয়াসলি শাস্তির খাড়া তাদের উপর নেমে আসবে, কিন্তু নেমে তো আসে না। এর একটা তো ভিজিলেন্স থাকবে যে তুমি কাজটা কিভাবে করেছো, এই টাকা নিয়েছো, সেই অনুযায়ী কাজটা হয়েছে কিনা, না হলে সরকার তাদেরকে টিপে ধরবে। সরকার তো কথায় কথায় চলে যায় মামলা করতে, হাইকোর্ট, সুপ্রিম কোর্ট, তাদের বিরুদ্ধে মামলা হবে বা কড়া অ্যাকশন নেওয়া হবে, কিছুই তো নেওয়া হচ্ছে না। তাহলে ওই 25-75-এর অংশটা রয়েছে, কন্ট্রাক্টর প্রথমে পাচ্ছে, সেটার জন্য একটা ভাগ দিতে হচ্ছে, আবার যখন ফান্ডটা অ্যালোকেট হচ্ছে, কাজটা করার জন্য যখন টাকা যাচ্ছে, সেটা নির্দিষ্ট জায়গায় চলে যাচ্ছে, আর সেই জন্যই এই রকম করে রাস্তা করতে হচ্ছে। কেননা কন্ট্রাক্টর তো খুব ভালো করে জানে যে এই ধরনের কাজ যদি হয়, এটা যদি ভিজিলেন্স বসে, এটাকে শাস্তির মুখে পড়তে হবে। এই অন্যায় করতে পারে না, কিন্তু কোথাও কিছু হবে না, টাকা এলে এইভাবেই লুটেপুটে শেষ হয়ে যাবে, এবং নির্দিষ্ট জায়গায় ভাগ দিলে তারপরে তারা কাজ পেয়ে যাবে। এটাই এই রাজ্যের সিস্টেম, যেটা এটা রন্ধ্রে রন্ধ্রে ঢুকিয়ে দিতে পেরেছে মমতা প্রশাসন খুব সাকসেসফুলি, সেটা তো পরিষ্কারভাবে দেখা যাচ্ছে। আর এখানেই প্রশ্ন হচ্ছে, তাহলে এরপরও বাংলার মানুষের ঘুম ভাঙবে না? এখানেই শেষ নয়, এই প্রশাসন যে ঠিক কিভাবে কাজ করছে তার বেশ কিছু আপনাদের নমুনা দেখায়। এটা তো পথশ্রী প্রকল্প গেল। মমতা বন্দ্যোপাধ্যায় মন্ত্রিসভায় আলো করে বসে থাকা এক মন্ত্রী ব্রাত্য বসু, এর আগেও তাকে নিয়ে বিতর্ক হয়েছে। তিনি কি বলছেন, তৃণমূলের অধ্যাপক সংগঠন করলেই সরকারি কমিটিতে জায়গা, অন্যায় দেখছেন না শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। এর আগে একটা বৈঠক হয়েছিল এবং সেই বৈঠকটা নিয়ে মিডিয়াতে রিপোর্ট হয়েছিল, যেখানে এই ব্রাত্য বসুই একটা হাতে গোনা কয়েকজন এরকম অধ্যাপকদের নিয়ে একটা বৈঠক করেছিলেন, এবং সেখানে পরিষ্কারভাবে বলেছিলেন অন্য কোনো পন্থা নয়, আপনারা মমতা পন্থা করুন। ভাবুন একবার, মমতা পন্থা, কোন মমতা পন্থা? যিনি ওই সারা পৃথিবীতে বোধহয় 1140টা দেশ খুঁজে পান, যিনি আহ 1500 কিলো বাচ্চাকে জন্মাতে দেখতে পারেন, যিনি ইন্দিরা গান্ধী বা রাকেশ রোশনকে চাঁদে পাঠাতে পারেন, এই রকম সমস্ত কিছুতে সম্বলিত মমতা ব্যানার্জি, সেই পন্থাটাকেই অধ্যাপকদের ফলো করতে হবে। আর তারা যদি ভুল করে সেই পন্থাটা অবলম্বন সত্যিই করে ফেলেন, তারপর এই রাজ্যে যারা পড়ছে, আমার আপনার সন্তানরা, তারা ঠিক কি শিক্ষা পাবেন সেটা বুঝতে পারবেন। যাই হোক, সেটা আলাদা বিতর্কের বিষয়। কিন্তু এবার বিরোধীরা একটা অভিযোগ করছে যে এই যে তৃণমূলের অধ্যাপক সংগঠন আছে, সেটা করলেই সরকারি কমিটিতে জায়গা পাওয়া যায়। এই নিয়ে আজকে একটা প্রোগ্রাম ছিল, সেখানে সাংবাদিকরা এই ব্রাত্য বসুকে জিজ্ঞাসা করে, এবং ব্রাত্য বসু সেটার মধ্যে কোনো রকম কোনো অন্যায় খুঁজে পাচ্ছেন না। তিনি বলছেন যে এর অংশ তো সত্যতা আছে, এইটুকুনি বলতে পারি। এরপর তার ব্যাখ্যা হচ্ছে যে কারণ এটি সরকারের সঙ্গে থাকা একটি সংগঠন, আমি এর সভাপতি, আমি সরাসরি রাজনৈতিক লোক, আমার এখানে সরকারি কলেজ এবং বিশ্ববিদ্যালয়ের কমিটি যদি হয়, তাহলে আমি চাইবো আমাদের সংগঠনের লোকই থাক। তৃণমূল করেন বলে তারা অপাংতেও হয়ে যাবেন, এ তো হতে পারে না। অদ্ভুত ভালো যুক্তি। অর্থাৎ এই ব্রাত্য বসুরাই চিৎকার করতেন যে সিপিএম আমলে এর অনিলায়ন হয়ে গেছে, শিক্ষাক্ষেত্রে অনিলায়ন হয়ে গেছে, আলিমুদ্দিনায়ন হয়ে গেছে। তা এখন কোন আয়ন হয়েছে? কালীঘাটায়ন, না কেমিস্ট্রিটায়ন, না মমতায়ন, না ব্রাত্যায়ন, কোন আয়ন হয়ে গেছে? আজকে তৃণমূল কংগ্রেস করো, তবে সরকারি ওই মূলটা, কলাটা, সমস্ত কিছু জুটবে। আর এই যে মূলটা কলাটা জুটবে, এখানে মমতাপন্থী হতে বলছেন, এখানে কি এই জিনিসটা করলেই সরকারি সুবিধা পাওয়া যাবে, সরকারি পদ পাওয়া যাবে? তাহলে যারা এইগুলো পাওয়ার ধান্দায় আসবে, শিক্ষক মানে একটা অন্যরকম সম্মান আমাদের কাছে, না? কিন্তু যারা এই সরকারি জিনিস পাওয়ার ধান্দায় আসবে, এরা কতখানি ধান্দাবাজ ভাবুন তো। আর একজন ধান্দাবাজ আর যাই হতে পারুক না কেন, তিনি কি অধ্যাপক, শিক্ষক হতে পারেন? আর তারা তাহলে ছাত্রদের কি শেখাবেন? আসলে ওই জেএনইউ মডেলটা চলবে আর কি। পশ্চিমবঙ্গের সমস্ত কলেজ ইউনিভার্সিটি যেখানে আছে, ছাত্রদের ধরে ধরে, ছাত্রীদের ধরে ধরে মগজ ধোলাই চলবে। তৃণমূল কংগ্রেস করো, এবং তার ফলে তৃণমূল কংগ্রেস উন্নয়ন করুক না করুক অন্য ব্যাপার আছে। তৃণমূল কংগ্রেস করলে কি কি তোমরা পাবে? সরকারি পদ পাবে, সরকারি কমিটিতে জায়গা পাবে, এই প্রচার ব্যাপকভাবে চলবে, এবং শুধুমাত্র এই প্রলোভনের রাজনীতি করে তাদেরকে নিয়ে আসতে হবে। ভাবুন তো একবার, যে দলটা বলে আমরা 300 বছরের উন্নয়ন করে দিয়েছি, তারা উন্নয়ন নামে বাংলাটাকে ঠিক কতখানি কাংলা করে দিয়েছে, যে জন্য এই ধরনের টোপ দিতে হয়, এবং সেটাও অধ্যাপক সমাজকে। আর অধ্যাপক সমাজের তো একটা বড় অংশ রয়েছে, তারা, তাদেরকে সব দেখাই যাচ্ছে আলো করে বসে আছেন, তারা সরকারি কমিটিতে জায়গার এত ভালো জিনিস পাওয়ার জন্য তারা তৃণমূলটা করছেন। অদ্ভুত জায়গা। শুধুমাত্র এই জায়গাটাই নয়, আরো একটা জায়গা
সামনে আসছে, সেটাও কিন্তু মারাত্মক। 2 মাস হদিশ পায়নি পুলিশ, আদালতে আগাম জামিন বাগুইআটিতে প্রমোটারকে মারধরে অভিযুক্ত সমরেশের। আপনাদের নিশ্চয়ই মনে আছে যে এই ঘটনাটা গত মাস দুয়েক ধরে খুবই একটা হাইপ পেয়েছে, মিডিয়াতে বারবারই এটা কভারেজ করেছে। আমি খুব বেশি প্রতিবেদন করিনি, কিন্তু এটা মিডিয়াতে ভালোই কভারেজ দিয়েছে। এবার আহ, এখানে বাগুইআটির একজন কাউন্সিলর আছে, তার নাম সমরেশ চক্রবর্তী। সেই সমরেশ চক্রবর্তী একজন প্রমোটারকে মারধর করেছে, তার কাছ থেকে তোলাবাজি করতে গেছে, ভয়ঙ্কর অভিযোগ, পুলিশের কাছে অভিযোগ গেছে। এবং তারপর থেকেই এই সমরেশ চক্রবর্তী লাপাতা হয়ে গিয়েছিল। পুলিশ তার খোঁজে বিভিন্ন জায়গায় গেছে, এই কলকাতার সংলগ্ন অঞ্চলে গেছে, সুদূর উত্তরবঙ্গে গেছে, রাজ্যের বাইরেও গেছে, কিন্তু এই সমরেশ চক্রবর্তীকে তারা ধরতে পারেনি। পুলিশের ব্যর্থতা, কিংবা পুলিশ চেষ্টা করেছে, সমরেশ চক্রবর্তীকে পারছে না, ঠিক আছে, মেনে নিলাম। কিন্তু অদ্ভুত ব্যাপার, এই ঘটনায় পুলিশ 3জনকে গ্রেপ্তার করেছিল, কোনো কেসের প্রসিডিং হয়নি, কিচ্ছু হয়নি। তার ফলে গত 14 তারিখ তারা জামিন পেয়ে যায়। আর যেহেতু তারা জামিন পেয়ে গেছে, তারপরই এই সমরেশ চক্রবর্তী প্রকট হন, একটা নিম্ন আদালতে চলে যান এবং সেই নিম্ন আদালতে গিয়ে আগাম জামিনের আবেদন করে ওই 3জনের জামিন দেখিয়ে, এবং সেখানে তার আগাম জামিনটা মঞ্জুর হয়ে যায়। অথচ পুলিশ পলাতক, সমরেশ চক্রবর্তীকে খুঁজে পাচ্ছে না। এবার ভাবুন, আগাম জামিন নিতে হলে আপনাকে কোর্টে আসতে হচ্ছে সশরীরে, সেখানে আপনাকে ওকালতনামায় সই করতে হচ্ছে, আইনের পেপারে সই করতে হচ্ছে, সমস্ত কিছু হয়ে যাচ্ছে, কিন্তু পুলিশ খুঁজে পাচ্ছে না। ভাবুন তো, এর এইগুলো কিছু না করেও কোনো বিরোধী কণ্ঠস্বরের যদি সামান্যতম থাকতো কোনো ব্যাপার, এই পুলিশ কি করতো? আমার বাড়িতে কি করেছিল? উর্দি পরে এসে গুন্ডামি করে যায়, বাড়ির দরজা ভেঙে দেয়, বাড়ির সিসিটিভি, যেখানে বাড়ির মহিলাদের পোশাক বদলের মতো জায়গা আছে, অনুরোধ করলেও সেই জায়গাটা নচ্ছার নির্লজ্জ বেহায়ার মতো নিয়ে চলে যায়। এই পুলিশের হচ্ছে এই পরিচয়। আর তারা যখন শাসক দলের কেউ হয়, তখন তাকে নাকি খুঁজে পায় না, আর তারপর তার জামিন হয়ে যায়। মানে এই পুলিশ কতখানি নির্লজ্জ, চটিচাটা, দলদাস, মেরুদণ্ডহীন, এই ঘটনা আরেকবার প্রমাণ করে দিল। এবং সেইটা উপহার দিয়েছে কে? এই রাজ্যের মুখ্যমন্ত্রী তথা এই রাজ্যের পুলিশ মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাহলে ভাবতে পারছেন যে পুলিশ এতখানি নির্লজ্জ, চটিচাটা, দলদাস, সে আপনার আমার সুরক্ষা দিতে পারবে? আর সেই জন্য এই রাজ্যে আরজি করের মতো কাণ্ড ঘটবে। আরজি করের মতো কাণ্ড ঘটার পরও আপনি কিছু করতে পারবেন না, কেননা এই পুলিশ, এই প্রশাসন মিলে সেখানে তথ্য প্রমাণ লোপাট করবে, সেখানে গুন্ডা বাহিনী পাঠিয়ে দেবে, আর এই পুলিশ তখন নির্লজ্জের মতো বেডের নিচে গিয়ে লুকোবে, চাদরের তলায় গিয়ে লুকোবে, লেডিস টয়লেটে গিয়ে লুকোবে। এই হচ্ছে রাজ্যের সুরক্ষা ব্যবস্থা, যেটা মমতা বন্দ্যোপাধ্যায় দিচ্ছেন। আর তিনি এরপর এসে ভোটের সময় বড় বড় প্রচার করবেন, বলবেন বাংলাকে উত্তরপ্রদেশ হতে দেব না, গুজরাট হতে দেব না। আর তাতে মানুষ মানুষ তাতে প্রভাবিত হবেন। 1000 টাকা 1200 টাকার ভাতা ভিক্ষাটা দেখবেন আর দুহাত ভরে ভোট দেবেন। আর তারপর কপাল চাপড়ে বলবেন, এই রাজ্যে কেন রাষ্ট্রপতি শাসন জারি হচ্ছে না, এই রাজ্যে নিয়ে কেন মোদী অমিত শাহ ভাবছে না, এই রাজ্যে বিজেপি কেন কিছু করতে পারছে না। আগে নিজেরা বদলান। এইটা একটা সুস্থ রাজ্য প্রশাসনের চিত্র হতে পারে? প্রতিটা জায়গায় শুধু অন্যায় আর দুর্নীতি, এটাই তো বলছে বিরোধীরা। আর তারপরও মানুষ এই রাজ্যে জেগে ঘুমাচ্ছে। কি বলবেন মমতা প্রশাসনের এই একের পর এক মুকুটে পালক লাগানো এত বড় বড় সাফল্যের ঘটনা নিয়ে? যদি কিছু বলার থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। এখনকার মতো এখানেই শেষ করলাম, ফেরত আসছি নতুন প্রতিবেদন নিয়ে খুব তাড়াতাড়ি। ভালো থাকবেন, সাথে থাকবেন, পাশে থাকবেন। নমস্কার।